আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। চলুন জেনে নেওয়া যাক সারা বিশ্বে এ পর্যন্ত ঘটে যাওয়া আজকের প্রধান খবরগুলো। রাশিয়ার একাধিক জ্বালানি ও বিদ্যুৎ স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুটি স্থাপনায় আগুন লেগেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে শনিবার রাত থেকে মস্কো সহ দেশটির 15টি অঞ্চলে 158টিরও বেশি ড্রোন দিয়ে এই হামলা চালানো হয়। তবে হামলাগুলো ঠেকিয়ে দেওয়ার দাবি করেছে রুশ বাহিনী। হামলায় মস্কোর একটি তেল শোধনাগারে আগুন লেগেছে বলে জানিয়েছেন রাজধানী শহরটির মেয়র সের্গেই সোবিয়ানিন। তিনি বলেন, ড্রোন হামলার কারণে তেল শোধনাগারটি আলাদা একটি কক্ষে আগুন লাগে। অন্তত 11টি ড্রোন দিয়ে রাজধানী মস্কো এবং আশেপাশের এলাকায় হামলা চালানো হয়েছে। মস্কো থেকে 120 কিলোমিটার দূরে ভার অঞ্চলের কোনাকোভো বিদ্যুৎ কেন্দ্রের কাছে বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে। বিদ্যুৎ কেন্দ্রটিতে আগুন ধরেছে বলে রুশ গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই অঞ্চলের গভর্নর ইগোর রুদিনিয়া আগুন ধরার বিষয়টি স্বীকার করে জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। মস্কো অঞ্চলের কাশিরা বিদ্যুৎ কেন্দ্রেও ড্রোন হামলা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। তবে হামলার কারণে সেখানে আগুন ধরেনি, কোনো ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তারা। ইউক্রেনের খার্কিভ অঞ্চলে রাশিয়ার হামলায় আহত হয়েছে অন্তত 41 জন। আহতদের মধ্যে 5 জন শিশুও রয়েছে। স্থানীয় গভর্নর জানিয়েছে, একটি সুপার মার্কেট ও একটি স্পোর্টস কমপ্লেক্সে মিসাইল হামলা চালানো হয়েছে। রয়টার্স জানিয়েছে, রুশ বাহিনী বর্তমানে ইউক্রেনের পোকরভস্ক শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে এবং এই শহরটি ইউক্রেনীয় সামরিক বাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ সরবরাহ ও রসদ কেন্দ্র। পোকরভস্কে একটি প্রধান রেলওয়ে স্টেশন এবং একটি বড় রাস্তা থাকায় তা পূর্ব ফ্রন্টলাইনে ইউক্রেনীয় বাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাশিয়া এমন সময় এই অঞ্চলে ক্রমবর্ধমান নিয়ন্ত্রণ লাভ করে চলেছে যখন ইউক্রেনীয় সেনারা সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে অগ্রসর হওয়ার চেষ্টা করছে। গাজায় হামাসের কাছে জিম্মি 6 জনের লাশ উদ্ধারের কথা জানিয়েছে ইসরায়েল। সেখানে যুক্তরাষ্ট্রের এক নাগরিকের লাশও রয়েছে। এই বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, দক্ষিণ গাজার রাফা এলাকায় ভূগর্ভস্থ সুড়ঙ্গের ভেতর শনিবার ওইসব লাশ খুঁজে পাওয়া যায়। নিহত গোল্ডবার্গ পলিন যুক্তরাষ্ট্রের নাগরিক। তার মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এই খবর শুনে তিনি ক্ষুব্ধ হয়েছেন। প্রেসিডেন্ট বাইডেন এই নিয়ে এক বিবৃতিতে বলেন, 7 অক্টোবর ইসরায়েলের শান্তির জন্য যে গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেখানে নিষ্ঠুর হামলা চালিয়ে যেসব নিরপরাধ মানুষকে জিম্মি করে নিয়ে যাওয়া হয়, হার্শ তাদের একজন। আইডিএফ বলছে, তাদের সবাইকে গত বছর 7 অক্টোবর জিম্মি করে নিয়ে যাওয়া হয়েছিল এবং হামাস গাজা উপত্যকায় তাদের হত্যা করেছে। নিহত ব্যক্তিদের স্বজনদের বিষয়ে অবগত করা হয়েছে বলেও জানান তারা। জিম্মিদের নিরাপদে বাড়িতে ফিরিয়ে আনতে ব্যর্থ হওয়ার জন্য ক্ষমা প্রার্থনা করেছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। আইডিএফের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেন, প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী আমরা সেখানে পৌঁছানোর অল্প সময়ের আগে হামাস তাদেরকে নিষ্ঠুরভাবে হত্যা করেছে। তবে এই অভিযোগ অস্বীকার করে হামাস নেতা ইজ্জাত আল রিস্ক এক বিবৃতিতে বলেন, যারা প্রতিদিন আমেরিকান অস্ত্র দিয়ে আমাদের লোকজনকে হত্যা করছে তারা হলো ইসরায়েলি ঔপনিবেশকারী। গাজায় পাওয়া জিম্মিদের আমরা হত্যা করিনি, তারা নিহত হয়েছে জায়নবাদীদের বিরামহীন বোমা হামলায়। তিনি যুক্তরাষ্ট্রের আরও সমালোচনা করে বলেন, প্রেসিডেন্ট জো বাইডেন যদি ইসরায়েলি জিম্মিদের জীবন নিয়ে সত্যি যত্নবান হন তবে তার উচিত এই শত্রুদের অর্থ ও অস্ত্র দিয়ে সমর্থন দেয়া বন্ধ করা এবং অবিলম্বে আগ্রাসন বন্ধ করার জন্য ইসরায়েলের উপর চাপ প্রয়োগ করা। তিনি জোর দিয়ে বলেন, খোদ বাইডেনের চেয়ে হামাস এসব বন্দীদের জীবন নিয়ে বেশি উদ্বিগ্ন। তিনি যুদ্ধবিরতি নিয়ে হামাস এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব তুলে ধরেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু উভয় প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন এবং 6 জিম্মির লাশ উদ্ধারের ঘটনার পর ইসরায়েলের সরকার বিরোধী বিক্ষোভ আরও জোরালো হয়েছে। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, রবিবার ইসরায়েলের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ করেছে নাগরিকরা। আয়োজকরা বলছেন, রাজধানী তেল আবিবেই বিক্ষোভ করেছে 3 লাখের বেশি মানুষ। তারা সবাই দ্রুত যুদ্ধবিরতি এবং জিম্মিদের জীবিত ফিরিয়ে আনার দাবিতে স্লোগান দিয়েছেন। অনেকে নেতানিয়াহুর পদত্যাগও চেয়েছেন এবং সোমবার দেশজুড়ে ধর্মঘট পালন করেছে ইসরায়েলের প্রধান শ্রমিক ইউনিয়ন। লাখ লাখ শ্রমিকের প্রতিনিধিত্ব করা ইউনিয়নটির প্রধান বার ডেভিড সব বেসামরিক শ্রমিকদের ধর্মঘটে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি ঘোষণা দিয়েছেন, সকাল 8টা থেকে ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়ন বন্ধ থাকবে। পশ্চিম তীরের প্রতিরোধ আন্দোলনের কেন্দ্র হয়ে উঠেছে জেনিন শহর। ইহুদি বসতিতে জোড়া হামলার পর এবার এক যোদ্ধার গুলিতে নিহত হয়েছে 3 ইসরায়েলি পুলিশ অফিসার। প্যালেস্টাইন ক্রনিকলের খবরে বলা হয়েছে, গত কয়েকদিন ধরে জেনিনে ইসরায়েলি সেনাদের ব্লক রেইড, গুলি ও নির্বিচারে হামলা চলছে। এমন পরিস্থিতিতে প্রতিরোধ সংগঠনগুলো লড়াইয়ে নেমেছে। প্রতিদিনই সেনাদের বিরুদ্ধে যোদ্ধাদের লড়াইয়ের খবর পাওয়া যাচ্ছে। জেনিন রিফিউজ ক্যাম্প এলাকায় এই কয়েকদিন ধরেই সংঘর্ষ চলছে। সেনারা ক্যাম্প ঘেরাও করে হামলা চালাচ্ছে এবং অন্যদিকে প্রতিরোধ যোদ্ধারা ক্যাম্পে আশেপাশ থেকে কখনো চোরাগোপ্তা হামলা, আবার কখনো মুখোমুখি লড়াইয়ে লিপ্ত হচ্ছেন সেনাদের সাথে।
জেনিনের লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছে ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডস। সংগঠনটি এক বিবৃতিতে জানিয়েছে, রবিবার তাদের যোদ্ধারা জেনিন ক্যাম্পের কাছে ইসরায়েলি পদাতিক ডিভিশনের একটি সেনাদলের উপর চোরাগোপ্তা হামলা চালিয়েছে। হামলার পর দুই পক্ষের মধ্যেই গুলি বিনিময় শুরু হয়। এই হামলায় ইসরায়েলি সেনাদের অনেকেই হতাহত হয়েছে। বিবৃতিতে আল কুদস জানিয়েছে, আমাদের আরও অনেক বীর যোদ্ধা সেখানে যোগ দিয়েছেন এবং তারা আরও শক্তিশালী হয়েছেন। সেনাদের উপর বিস্ফোরক এবং গুলি চালানো হচ্ছে। জেনিনের আল আলুব এলাকায় সেনাদের একটি দলের উপর বোমা ছুড়েছে যোদ্ধারা। বোমাগুলো সরাসরি সেনাদের উপর পড়েছে। এরপর চালানো হয়েছে মেশিন গানের গুলি। একই শহরে কাফর দান আল ইমাউন আল সিলা এলাকায় সেনাদের সাথে সংঘর্ষে জড়িয়েছে যোদ্ধারা। তারা ইসরায়েলি সেনাদের সাপ্লাই লাইন লক্ষ্য করে হামলা চালায়। আল কুদস ব্রিগেডস আরও জানিয়েছে, জেনিনের তাবালবেহ মসজিদের কাছে আমাদের যোদ্ধাদের সেনাদের লক্ষ্য করে আগে থেকে পুঁতে রাখা একটি বোমার বিস্ফোরণ ঘটায়। বোমা হামলার পরপরই সেনাদের উপর একযোগে গুলি চালানো হয়। জেনিন ক্যাম্পের কাছে আল দামাজ এলাকায়ও দখলদার সেনাদের উপর হামলা চালানো হয়েছে। সেখানে সেনাদের লক্ষ্য করে একটি বিস্ফোরণ ঘটানো হয় শক্তিশালী বোমার। এছাড়াও গাজার উপত্যকার রাফা শহরে রবিবার যৌথ অভিযান চালিয়েছে আল কাসাম ব্রিগেডস ও আল নাসর সালাউদ্দিন ব্রিগেডস। দখলদার বাহিনীর একটি D9 মিলিটারি বুলডোজার লক্ষ্য করে তারা ট্যান্ডেম শেল দিয়ে হামলা চালায়। রাফা শহরের পশ্চিম দিকের আল কুদস উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কাছে এই হামলা করা হয়। অধিকৃত পশ্চিম তীরে এক ফিলিস্তিনি সশস্ত্র যোদ্ধার হামলায় প্রাণ হারিয়েছে দখলদার ইসরায়েলের 3 পুলিশ সদস্য। রবিবার সকালে তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন এই যোদ্ধারা। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের খবরে জানানো হয়েছে, পশ্চিম তীর এবং ইসরায়েলের সীমান্তবর্তী ইধানা তার্কমিয়া জংশনে চেকপোস্টের কাছে পুলিশ সদস্যদের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটে। হামলাকারী ওই ফিলিস্তিনি যোদ্ধা চলন্ত গাড়ি থেকে গুলি ছোড়েন। এরপর তিনি পায়ে হেঁটে সেখান থেকে পালিয়ে যান। ইসরায়েল জানিয়েছে, হামলাকারীকে ধরতে অভিযান চালাচ্ছে তারা। ফিলিস্তিনি যোদ্ধার গুলিতে নিহত 3 পুলিশ সদস্যের মধ্যে 2 জন ঘটনাস্থলে মারা যান। হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। টাইমস অফ ইসরায়েলের খবরে জানানো হয়, এই ঘটনায় নিহত এক পুলিশ সদস্যের মেয়ে গত 7 অক্টোবর হামাসের হামলায় প্রাণ হারায়। এর 10 মাস পর তিনি নিজেও নিহত হলেন। গত সপ্তাহ থেকে ফিলিস্তিনের পশ্চিম তীরে ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে এখন পর্যন্ত অন্তত 20 ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। তাদের হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলি পুলিশ সদস্যদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গত বছরের 7 অক্টোবর হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হলেও এটি গাজার মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু গত সপ্তাহে পশ্চিম তীরে হামলা চালানোর পর সেখানেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর থেকে পশ্চিম তীরে কয়েকটি শহর যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। বিশেষ করে জেনিন শহরে দুই পক্ষের মধ্যে লড়াই চলছে। চলতি বছরের 19 মে হেলিকপ্টার বিধ্বস্তে প্রাণ হারান ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তার হেলিকপ্টার বিধ্বস্ত নিয়ে নানান গুজব ছড়িয়েছিল। তবে রোববার ভয়াবহ সেই দুর্ঘটনার চূড়ান্ত কারণ জানিয়েছে ইরান। দেশটি বলছে, খারাপ আবহাওয়ার কারণেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার দিন আজারবাইজান থেকে রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরছিলেন 63 বছর বয়সী ইব্রাহিম রাইসি। ফেরার পথে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে এটি বিধ্বস্ত হয়েছিল। মর্মান্তিক সেই দুর্ঘটনায় রাইসির সঙ্গে একই হেলিকপ্টারে থাকা পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ বাকি আরোহীরাও প্রাণ হারান। ইরানি সংবাদ মাধ্যম IRIB জানিয়েছে, তদন্তকারী দল দুর্ঘটনার কারণ হিসেবে বসন্তকালে ওই অঞ্চলের জটিল আবহাওয়া এবং বায়ুমণ্ডলীয় অবস্থাকে উল্লেখ করেছেন। তারা আরও বলেছেন, দুর্ঘটনাস্থলে হঠাৎ করে ঘন ও প্রচুর কুয়াশার কারণে হেলিকপ্টারটি পাহাড়ে বিধ্বস্ত হয়। গত মে মাসে ইরানের সেনাবাহিনী জানিয়েছিল, দুর্ঘটনার সঙ্গে কোনো ষড়যন্ত্র বা অপরাধমূলক কর্মকাণ্ড জড়িত নেই। অপরদিকে অগাস্টে বার্তা সংস্থা ফার্স জানিয়েছিল, দুর্ঘটনার প্রধান কারণ ছিল ঘন কুয়াশা এবং অতিরিক্ত 2 জন আরোহী। বার্তা সংস্থাটি বলেছিল, হেলিকপ্টারটিতে ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী বহন করা হচ্ছিল, আর এক্ষেত্রে উপেক্ষা করা হয়েছিল নিরাপত্তা প্রোটোকলকে। তবে ফার্স নিউজের এই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছিল দেশটির সেনাবাহিনী। তারা বলেছে, প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টারে নিরাপত্তা প্রোটোকল ভাঙা হয়নি। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি নিশ্চিত করতে আবারও জোরালো আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির বেশ কয়েকজন আইন প্রণেতা। গাজায় 6 জিম্মির লাশ উদ্ধার হওয়ার প্রতিক্রিয়ায় তারা এই কথা বললেন। ডেমোক্রেট সিনেটর ডিক ডারবিন জিম্মিদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি বলেছেন, বাদবাকি জিম্মিদের মুক্তি, গাজায় সুষ্ঠুভাবে ত্রাণ সরবরাহ এবং দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতার প্রতিষ্ঠা নিশ্চিত করতে এখনই যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করা প্রয়োজন। অন্যদিকে রিপাবলিকানদের মধ্যে অনেকে জো বাইডেন এবং কমলা হ্যারিসের সমালোচনা করেছেন। তাদের অভিযোগ, ইসরায়েলকে যথাযথ সমর্থন দিতে প্রশাসন ব্যর্থ হয়েছে। রিপাবলিকান সিনেটর টম কটন বলেছেন, বাইডেন প্রশাসনের কার্যকলাপের মাধ্যমে হামাসকে কেবল উৎসাহিতই করা হচ্ছে। ইসরায়েল জনবিক্ষোভের সামাল দিতে নেতানিয়াহুর করণীয় নিয়ে প্রশ্ন করা হলে হামাসকে শক্ত হাতে দমন করতে হবে, তাকে আহ্বান জানাবো। এই কাজটি বাইডেন এবং হ্যারিসের শুরুতেই করা উচিত ছিল।
আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।